উত্তর ভারতের নানা স্থানে ঘুরতে ঘুরতে নৈনিতালে এসেছি। নভেম্বরের শেষে নৈনিতাল প্রায় জনহীন। আমাদের হোটেলের দোতলায় আমি আর একজন বাঙালি প্রৌঢ় ডাক্তার দুজন আছি। হোটেলটি পাহাড়ের মাথায় বনের ধারে, নিচে নীল হ্রদ, পাহাড়ে ঘেরা, কখনো মরকতমণির মতো ঝকমক করে, কখনো গলিত পোখরাজের মতো রৌদ্রতপ্ত সুনির্মল দিন, জ্যোৎস্নাময় সুশীতল পাণ্ডুর রাত্রি, চারিদিকে অপূর্ব নিস্তব্ধতা। সমস্ত দিন হ্রদটি দর্পণের মতো স্থির ছিল। রঙিন বাংলো শাড়ি, সবুজ বন, নীল আকাশ, মেঘের স্তূপ, তার ওপর নানা রূপ ও বর্ণের প্রতিবিম্ব। সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশের মেঘপুঞ্জে রঙের ঠেলাঠেলি। দিকধুরা হোলি খেলার মেতে উঠল হ্রদ সুবর্ণবর্ণ। তারপর পাইন বনের পিছনে চাঁদ উঠল। পাহাড়ের তলায় ঘন অন্ধকারময় হ্রদ, রহস্যময় নারীর কালো চোখের মতো। ডিনার খেয়ে যখন ঘরের সামনে কাঁচ ঘেরা বারান্দায় বসলুম, বৃষ্টি পড়ছে, চারিদিকে সজল অন্ধকার। দেবদারু বন আন্দোলিত করে ঝোড়ো বাতাস উঠছে ক্ষুদ্র ক্রন্দনের মতো। বারান্দায় বসে থাকা গেল না। ঝড়ের জন্য নয়, দাঁতে অসহ্য বেদনা অনুভব করলুম। বাঁ মাড়ির শেষে একটু ব্যথা দুদিন ধরে রয়েছে। সারা রাত্রে ঝড়ের মধ্যে ব্যথা অসহ্য মনে হলো। দাঁতের স্নায়ুগুলি যেন ছিঁড়ে যাচ্ছে ভয়ঙ্কর যন্ত্রণায়। ঘরে ঢুকে দেখলুম অ্যাসপিরিন বা বেদনানাশক কোনো ওষুধ সঙ্গে নেই। রাত 12টা হবে, বাইরে ঝড় উঠেছে, ওষুধের জন্য কোথায় যাওয়া যায়। মনে পড়ল আমার ঘরের পরে দুটি খালি ঘর, তার পরেরটাতে প্রৌঢ় ডাক্তার সরকার আছেন, তার কাছে নিশ্চয়ই কোনো না কোনো ওষুধ পাওয়া যাবে। ডাক্তারের সঙ্গে একদিন সামান্য আলাপ হয়েছিল। অদ্ভুত মানুষ মনে হয়, কিন্তু সমস্ত পৃথিবী দুবার পরিভ্রমণ করেছেন। কোনোদিনও দেখি বারান্দায় বেতের ইজি চেয়ারে স্তব্ধ হয়ে বসে আকাশের মেঘের লীলা, হ্রদের খেলা দেখছেন। কোনোদিনও দেখি মোটা চাবুক হাতে ঘোড়ায় চড়ে ছুটে চলেছেন ভীমতালের দিকে। 6 ফুট লম্বা দীর্ঘ দেহ, সুঠাম দৃঢ় বৃদ্ধ শালগাছের মতো। সবসময় ছাই রঙের একটা স্যুট পরে, চোখে কালো কাচের চশমা, রেখাঙ্কিত মুখে আরক্তিম ভাব, নাকের ডগায় লাল ছাপ, কাঁচ ঢাকা ফ্রেমের নিচে টকটক করে। দাঁতের যন্ত্রণা অসহনীয় হয়ে উঠল। ডাক্তারের ঘরে যাওয়া ছাড়া উপায় নেই। করিডোরের এক কোণে একটি আলো মৃদু জ্বলছে। ডাক্তারের ঘরের দরজার উপরে 3টে টোকা দিলুম। ডাক্তার সরকার। ভেতর হতে উত্তর এলো, দরজা খুলে আসুন। দরজা ভেজানো ছিল, একটু ঠেলতে খুলে গেল। ঘরে প্রবেশ করে দেখলুম স্প্রিং গদিওয়ালা রেক্সিন মোড়া লম্বা সেত্তিতে ডাক্তার সরকার অর্ধ শয়ানভাবে সামনের জানলার দিকে চেয়ে। জানলার কাঁচের ওপরে বৃষ্টি ঝড় আছড়ে পড়ছে ক্ষুদ্র সমুদ্র তরঙ্গোচ্ছ্বাসের মতো। বাইরে ঝঞ্ঝার আর্তনাদ, কিন্তু ঘরের ভেতরে অদ্ভুত স্তব্ধতা। সেত্তির পিছনটা দরজার দিকে। ডাক্তার সরকার আমার প্রবেশ দেখতে পাননি। তিনি বলে উঠলেন, আসুন হের রোজেনবার্গ, আপনার অপেক্ষায় করছিলুম। হের রোজেনবের্গ? এ হোটেলে কোনো জার্মানের তো কখনো দেখিনি। চেঁচিয়ে বললুম, আমি কিছু মনে করবেন না, দাঁতের অসহ্য যন্ত্রণা। চমকে তিনি লাফিয়ে উঠে দাঁড়ালেন। চশমার কালো কাঁচ ঢাকা চোখ দেখা গেল না। কুঞ্চিত কপালের ওপর কালো সাদা চুলগুলি চকচক করতে লাগলো। ও, আপনি? কি চাই? দেখুন, দাঁতে বড় ব্যথা। যদি আপনার কাছে কোনো ওষুধ থাকে, মানে আমার অ্যাসপিরিনটা না। ব্যথা? ভালো, যত ব্যথা পাবেন জীবনকে তত গভীরভাবে অনুভবন করবেন। যার যত বেদনা বোধ সে তত উচ্চ স্তরের জীব। দেখুন ডাক্তার, যদি দার্শনিক হয়ে ওঠেন রোগীর অবস্থা বড় সঙ্গীন হয়। ডাক্তার দার্শনিক? কোথায় ব্যথা বলুন? দাঁতে এই বাঁ মাড়িতে স্নায়ুগুলি ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে।
থাক, ব্যথার বর্ণনা করতে হবে না, আমি বুঝেছি। বসুন বসুন ওই সোফায়। সামনে ছোট টেবিলে নানা বর্ণ ও আকৃতির বোতল ও ছোট বড় লিকার গ্লাস। কি লিকার আপনি ভালোবাসেন? কুমেল, বেন্ডিকটেন? আমার এখানে কয়েক রকম আছে মাত্র। না না, আমি কিছুই খাই না। খান না? খেলে দাঁতের ব্যথা হতো না। খুব যন্ত্রণা হচ্ছে দেখছি। আচ্ছা দেখি, একটা ওষুধ আছে। ডাক্তার সরকার লেকবার টেবিলের ড্রয়ার থেকে একটি ছোট শিশি বের করলেন। শিশি হাতে দুটি চ্যাপ্টা বড়ি এক মাঝারি গ্লাসে রাখলেন। তারপর একটা বড় বোতল হতে সোনালি তরল পদার্থ গ্লাসে ঢেলে দিলেন। গ্লাসটা নেড়ে আমার হাতে দিয়ে বললেন, খেয়ে ফেলুন। একটু হালকা বর্দ দিলুম, ওতে ওষুধের কাজ ভালোই হবে। আর আমার ঘরে জল নেই, চাকরটা সন্ধ্যা থেকে পলাতক। ভাবুন, ওষুধের অনুপান হচ্ছে দক্ষিণ ফ্রান্সের সূর্যালোক পুষ্ট রক্তিম দ্রাক্ষারস। ব্যথা দূর করবার জন্য তখন কেউ হাতে বিষ দিলেও খেয়ে ফেলতে পারতুম। বড়ি মিশ্রিত বর্দ এক চুমুকে খেয়ে ফেললুম। ডাক্তার সরকার আমার মুখোমুখি বসলেন, সেত্তিতে হেলান দিয়ে ছোট গ্লাস হতে এক চুমুক সারক্রস খেয়ে বললেন, কেমন মনে হচ্ছে? বেদনা একটু কম মনে হচ্ছে। ব্যাস, তাহলেই হলো। বেদনা হয়তো আপনার আগেকার মতোই আছে, তবে ওই যে মনে হচ্ছে বেদনা নেই, তাহলেই হলো। আসল হচ্ছে মন, আর মন দিয়ে যা অনুভব না করি তাই মিথ্যে। বসুন, গল্প করা যাক। এ ঝড়ের রাতে কি আর এখন ঘুম হবে? বেশ তো, আপনি একটা গল্প বলুন। আপনার জীবনে অনেক অভিজ্ঞতা, কত দেশ, কত রকম মানুষ দেখেছেন। তার উপর আপনি ডাক্তার, কত রকম রোগী। ডাক্তারের রুগী দেখা ক্লিনিক্যাল আই দিয়ে দেখা সত্যিকার দেখা নয়। সে দেখায় বেদনা নেই, হৃদয়ের ব্যথা নেই, আতঙ্ক নেই। সে দেখা সত্যিই দেখা নয়। কিন্তু দেখায় আনন্দও তো থাকতে পারে। হ্যাঁ, কিন্তু সব গভীর আনন্দানুভূতির সঙ্গে তীব্র বেদনা রয়েছে। শুধু মনের ব্যথা নয়, দেহের ব্যথাকেও যত রকমভাবে যত নতুন নতুন করে জানতে পারবেন, জীবনকে তত গভীরভাবে জানবেন। প্রাণের মর্মস্থলে গিয়ে পৌঁছবেন। এ দেহ মনের বেদনার অভিজ্ঞতায় আমাদের সত্তা গড়ে ওঠে, আমাদের ব্যক্তিত্ব প্রকাশিত হয়। আপনার জীবনে বহু অভিজ্ঞতা আছে মনে হয়, তাই না? হ্যাঁ, নব নব অনুভূতি লাভের তৃষ্ণা আমাকে সারা জীবন দিশেহারা করেছে। ডাক্তার রূপে আমাকে দেখতে হয়েছে মানুষের দেহ মনের ভাঙনের রূপ, তারপর বেদনার মূর্তি। সেজন্য প্রকৃতির বা মানব সৃষ্ট পরিপূর্ণ সৌন্দর্য দেখবার জন্য আমি দেশ হতে দেশান্তরে ঘুরেছি। দেহের সমস্ত স্নায়ু, শিরা, উপশিরায় রক্তস্রোত দিয়ে প্রাণের গতি, উল্লাস, আনন্দময় অভিব্যক্তি অনুভব করতে চেয়েছি। এমনি ঝড়ের রাতে আমি সাঁতরে পদ্মা পার হয়েছি, বন্যায় নগর গ্রাম ভেসে যেতে দেখেছি। কারাকোরাম পর্বতের 17,000 ফিট উঁচুতে তুষার নদী পার হয়ে কাশ্মীর হতে খোটান গেছি। মোটর কারে সাহারা মরুভূমি অতিক্রম করেছি। উগান্ডায় জঙ্গলে সিংহ মেরেছি। কত অপূর্ব বস্তু, কত অপরূপ দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। শ্রীনগরে ডাল হ্রদে রঙিন সন্ধ্যা, লিভোতে ভূমধ্যসাগরের সমুদ্র তীরে সূর্যলোক পান, নিউ ইয়র্কের 5ম এভিনিউর জনতা, জঙ্গল বেষ্টিত অ্যাঙ্কর বোট, বেলজিয়ামের যুদ্ধ স্ট্রেঞ্জ, অন্ধকার রাত্রে তাজমহল, প্রয়াগ কুম্ভ মেলা, মিসিসিপির ঘন অরণ্য, প্রশান্ত মহাসাগরের ওপর এরোপ্লেন। এই সব অভিজ্ঞতা আমার আত্মাকে মূর্ত করেছে বটে, কিন্তু আমার সত্তার বিকাশ হয়েছে মানব অন্তরের বেদনাময় অনুভূতিতে। ডাক্তার সরকার চুপ করলেন। ঝোড়ো বাতাসে কাঁচের জানালা ঝনঝন করে উঠল। অন্ধকার আকাশের এক প্রান্ত হতে অপর প্রান্তে বিদ্যুৎ চমকে গেল। ঘন নীল পর্দা ঘেরা আলো কেঁপে কেঁপে উঠল। আমি ধীরে বললুম,
আচ্ছা, আপনি হের রোজেনবার্গ নামে কার আগমনের প্রতীক্ষা করছিলেন? ডাক্তার সরকার চমকে সোজা হয়ে বসলেন। তার চশমার কাঁচ চকচক করতে লাগলো অন্ধকার রাত্রে কালো চোখের মতো। বোতল থেকে একটু সুরা ঢেলে পান করে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর আমার দিকে চুরুটের বাক্স এগিয়ে দিয়ে বললেন, একটা চুরুট ধরান, গল্পটা আপনাকে তাহলে বলি। মুনসেনে ডাক্তারি পরীক্ষায় পাশ করে আমি কিছুদিন সুইজারল্যান্ডের ডেভোসে এক যক্ষা স্যানিটোরিয়ামে কাজ করি। এমনই নভেম্বর মাসের শেষাশেষি একবার ডাভোস থেকে প্যারিসে আসি। গার্দে লিওতে যখন নামলুম রাত্র 11টা হবে। কুলিকে জিনিস বুঝিয়ে দিচ্ছি, ওভারকোটের ওপর থেকে থাপ্পড় মারলে। ফিরে দেখি রিচার্ড রোজেনবার্গের, আমাদের স্যানাটোরিয়ামের একটি রোগী। লোকটির বয়স 40-এর কাছাকাছি হবে, দেখতে আমার চেয়েও লম্বা, বহুদিন রোগে ভুগে শীর্ণ শুকনো মুখ, চোখে একটা তীব্র ক্ষুধিত দৃষ্টি। তার বাঁ পায়ের গোড়ালির এক হাড়ে যক্ষা 6 বছর স্যানিটোরিয়ামে বাসের পর প্রায় সেরে গেছে। এখন ক্রাচের সাহায্যে বাঁ পা তুলে খটখট করে ঘুরে বেড়ায়। লোকটি জাতিতে সুইস, তার পূর্বপুরুষ এসেছিলেন নরওয়ে থেকে। জুরিকের এক ধনী মহাজনের একমাত্র সন্তান। বিস্মিত হয়ে বললুম, আপনি এখানে? পরশু আপনার জ্বর হয়েছিল, আপনার তো স্যানিটোরিয়াম হতে বার হওয়াই বারণ। আমি পলাতক ডক্টর, প্রাণ হাঁপিয়ে উঠেছিল। আপনি কোন হোটেলে যাচ্ছেন? ল্যাটিন কোয়ার্টারে আমার এক জানার সস্তা হোটেল আছে, সেখানে ঘর রাখতে লিখেছি। চলুন, আপনার সঙ্গেই যাব। একা এত বড় হোটেলে গিয়ে থাকতে ভালো লাগবে না। আফটার অল, ছাত্রদের থাকবার হোটেল তো। পথে ট্যাক্সিতে রোজেনবার্গকে বললেন তার মাথার মাঝে মাঝে অসহ্য যন্ত্রণা হয়। তার বিশ্বাস তার মস্তিষ্কে ক্যান্সার হচ্ছে। জুরিকে এক ডাক্তার নাকি বলেছেন ছোট একটা টিউমার হতেও পারে। প্যারিসে বড় ডাক্তার দেখাবার জন্য তিনি স্যানিটোরিয়াম থেকে অনুমতি নিয়ে এসেছেন। তার বিশ্বাস একটা ক্যান্সার কোথাও হচ্ছে। কথাটা আমি বিশ্বাস করলাম না। আমার হোটেলে আমার ঘরের কাছেই রোজেনবার্গের জন্য ঘর ঠিক করে দিলাম। শোবার উদ্যোগ করছি, ট্রেনের স্যুট বদলে সাজসজ্জা করে রোজেনবার্গ আমার ঘরে এসে ঢুকলেন। বললেন, চলুন একটু বেরোনো যাক। আমি বড় শ্রান্ত। 6 বছর পরে প্যারিসে এলুম, এর মধ্যেই শেষ। আপনি ঘরে আসুন, আমি জামা কাপড় ছেড়ে ফেলেছি। সেন নদীর তীরে একবার ঘুরে আসতে না পারলে রাত্রে ঘুম হবে না। আচ্ছা, আসি তাহলে। গুড নাইট। বিছানায় শুয়ে শুনতে পেলুম হের রোজেনবার্গ সরু সিঁড়ির কাঠের ওপর কাঁচের খটখট করে দ্রুত নেমে চলেছেন, প্যারিসের পথে আনন্দ লাভের সন্ধানে। পরদিন সকালে খবর নিয়ে জানলুম রোজেনবার্গ অকাতরে ঘুমোচ্ছে। রাত 3টের সময় মত্তাবস্থায় হোটেলে ফিরেছেন। এরপর 7 দিন রোজেনবার্গের সঙ্গে দেখা হয়নি। রাত্রে পুচিনির টস্কা দেখে অপেরা প্রাসাদ হতে রাস্তায় বের হয়েছি। ওভারকোটের ওপর থেকে থাপ্পড় মেরে কে বললে, ডক্টর। পিছন ফিরে দেখি রিচার্ড রোজেনবার্গ। ডক্টর, কেমন লাগলো অপেরা? চমৎকার। চলুন, কাছে ইটালিয়ান রেস্তোরাঁ আমার জানা আছে, চমৎকার মোজেল মদ রাখে। 1913 সালের যুদ্ধে ঠিক আগের বছরের মোজেল মদ। না এলে আমি সত্যি দুঃখিত হব। বড় বেদনা, মাথার মধ্যে অসহ্য বেদনা হয়। অপেরার সঙ্গীত লহরী শ্রবণে অন্তর তখন উল্লসিত। শার্লি আপেনের সুরদীপ্ত মহান কণ্ঠধ্বনি কানে বাজছে। বললুম, চলুন আজ রাত্রে একটু হল্লা করা যাক। রেস্তোরাঁতে কিছু খেয়ে আমরা অপেরার কাছ থেকে ক্যাফেতে এসে বসলুম। পথের ফুটপাথের অর্ধেক জুড়ে টেবিল চেয়ারের সারি, পাশ দিয়ে নানা সজ্জার নরনারী স্রোত অবিরাম চলেছে। রোজেনবার্গ, প্যারিসের জীবন কেমন উপভোগ করছো? পকেট থেকে সে একটি ছোট শিশি বের করে ছোট টেবিলের ওপরে রাখলে।
কিছুক্ষণ পর শিশি থেকে দুটো বড়ি বের করে কফির সঙ্গে খেয়ে বললে, 2 ঘন্টা অন্তর এই অ্যাসপিরিন খাচ্ছি, না খেলেই যন্ত্রণায় মরে যাব। কোনো ডাক্তার দেখালে? ডাক্তার লেভি বললেন মাথায় নয় পেটে, লিভারের কাছে টিউমার মনে হচ্ছে, ক্যান্সারের পূর্ব লক্ষণও হতে পারে। তবে আমি জানি ক্যান্সারই, ও ক্যান্সার হবেই। ক্যান্সারে আমার মা মরেছেন, উফ, সে কি অসহ্য যন্ত্রণা। সহসা সে থামল। দেখলুম জ্বালাময় তীক্ষ্ণ দৃষ্টিতে পথের সুসজ্জিতা বারবিলাসিনীদের দিকে চেয়ে আছে। 3টি রূপা জিবা চলেছে শিকারের সন্ধানে। রোজেনবার্গের চেয়ারের পাশে খাড়া করা ক্রাঞ্চ দুটির দিকে বক্র দৃষ্টিতে চেয়ে তারা চলে গেল। রোজেনবার্গের শীর্ণ মুখ আরও কালো হয়ে উঠল। বললুম, ডাক্তাররা তো নিশ্চিত রূপে কিছু বলছেন না, না? কে কি বলতে পারে? অহর্নিশি এ যে অসহ্য ব্যথা অনুভব করছি, ক্যান্সার রোগীকে দণ্ডে দণ্ডে পলে পলে মরতে আমি দেখেছি, তার সব সিমটম আমি জানি। গার্স, আরও 2 গ্লাস। আচ্ছা, আপনি ডাক্তার, ক্যান্সারের কোনো চিকিৎসা আছে? এখনো পর্যন্ত আমাদের জানা নেই, নানা পরীক্ষা চলছে। শুধু রোগী অসহ্য যন্ত্রণা ভোগ করে মরে। একদিন তো আমাদের প্রত্যেককেই মরতে হবে, না? ক্যান্সারের রোগী যদি আত্মহত্যা করে তাতে দোষ কি? প্রাণ অমূল্য, প্রাণকে আমরা এখনো সৃষ্টি করতে পারিনি। স্বইচ্ছায় তাকে বিনাশ করার অধিকার আছে কি? শুধু যন্ত্রণা ভোগের অধিকার আছে। আমি আত্মহত্যা করতে পারি, আমার মা নেই, বাবা 2 মাস হলো মারা গেছেন, কিন্তু এক বুড়ি দিদিমা আছেন, তিনি মনে বড় আঘাত পাবেন। গার্স, এই নোটটা ভাঙিয়ে আনতো। ক্যাফের এক খিদমতগার এগিয়ে আমাদের কাছে এলো। রোজেনবার্গ তার বুকের পকেট থেকে এক মোটা মানিব্যাগ বের করলেন, নানা রঙের নোটে ভরা। নোটের তাড়া থেকে একখানি 1000 ফ্র্যাঙ্কের নোট বের করে গার্সোর হাতে দিলেন। তারপর মানিব্যাগটা খুলে টেবিলের উপর রাখলেন। শুধু ক্যাফের নয়, রাস্তার লোকেও দেখতে পেলে নোট ভরা মানিব্যাগ টেবিলের উপর পড়ে রয়েছে। ব্যাগটা তুলে রাখো, রিচার্ড। এ ব্যাগে মার্ক ফ্র্যাঙ্ক ডলারে 30,000 ফরাসি ফ্র্যাঙ্কের বেশি আছে। রোজেনবার্গ কথাগুলো এত উচ্চস্বরে বললে যে রাস্তার লোকও শুনতে পেল। ক্যাফের লোকেরা আমাদের টেবিলের দিকে অবাক হয়ে চেয়ে রইল। আস্তে 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 এত চেঁচামেচি করছো কেন? ব্যাগটা পকেটে রাখো। এত টাকা পকেটে নিয়ে প্যারিসের রাস্তায় এরকমভাবে ঘোরার মানে কি? মানে কি? বেশ বলেছ ডক্টর। আচ্ছা, তোমাকে ধাঁধা দেওয়া যাচ্ছে, উত্তর দাও। একটা লোক 30,000 ফ্র্যাঙ্ক পকেটে নিয়ে সবাইকে দেখিয়ে প্যারিসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন? জীবনটা একটা গোলক ধাঁধা নয় কি? একবার প্রবেশ করলে সবসময় তা থেকে বের হবার পথ খুঁজে পাওয়া যায় না। দেখো, এর চেয়ে কম টাকার জন্য প্যারিসের পথে লোক খুন হয়েছে। বাহ, বেশ বলেছ। শোনো ডাক্তার, তোমার সঙ্গে আমার দেখা হলো, ভালোই হলো। আমার যেরকম শরীরের অবস্থা, যে কোনো সময় কিছু ঘটতে পারে। আমার যদি হঠাৎ মৃত্যু হয়, দেখো আমি এখন লক্ষপতি, অর্ধেক আমি এক ক্যান্সার রিসার্চ হাসপাতালে দিয়ে যেতে চাই। আমার একটা উইল আছে, স্যানিটোরিয়ামে, আমার ঘরে নয়, এক জায়গায় লুকোনো আছে, সেটা তোমায় বলে যেতে চাই। সহসা রোজেনবার্গ চুপ করে পথের দিকে চাইলে। আমাদের কাছ দিয়ে একটি যুবক ও যুবতী যাচ্ছিল। যুবকটি কদাকার ভীম প্রকৃতির দেখতে, প্যারিসের গুন্ডা দলের মনে হয়। যুবতী কিন্তু পরমা সুন্দরী, সদ্য প্রস্ফুটিত শ্বেতপদ্মের মতো স্নিগ্ধ লীলায়িত মূর্তি। রোজেনবার্গ দাঁড়িয়ে তাদের দিকে চেয়ে ডাকলে, মাদলেন। মেয়েটি হেসে এগিয়ে এলো। আমাদের টেবিলে আমাদের দুজনের মাঝে চেয়ারে এসে বসল। যুবকটি কিন্তু কোথায় সরে পড়ল। হ্যালো মাদলেন, কি খাবে? চলো এক রেস্তোরাঁতে যাওয়া যাক, সন্ধ্যে থেকে খাইনি, বড় খিদে পেয়েছে। মাতলেনের 2 চোখে কৌতুকময় হাসি।
রোজেনবার্গ তার দিকে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে বললে, আমরাই খেয়ে এলুম, এই নাও কাল সকালে খেও। রোজেনবার্গ আবার ব্যাগ বের করে মাদলেনের হাতে একখানা 500 ফ্র্যাঙ্কের নোট দিলে। ব্যাগে নোটের তারা রাস্তার লোক শুদ্ধ দেখতে পেল। মাদলেনের নয়ন দুটি বিদ্যুৎ পর্ণা। আমি বললুম, আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার যাওয়া যাক। আমরাও যাব, চলো মাদলেন। ট্যাক্সিতে মেয়েটি বসল আমাদের দুজনের মাঝখানে। আমি চুপ করে বসে রইলুম। রোজেনবার্গ অনর্গল বকে যেতে লাগলো। দেখো ডাক্তার, আজকাল রাত্রে ভেরনল না খেলে আমার ঘুম হয় না। আচ্ছা, কোনো ভালো ঘুমের ওষুধ তোমার জানা আছে? তুমি দিতে চাও না বুঝতে পারছি। মেয়েটি হেসে উঠল। আমি জানি। আবেগের সঙ্গে রোজেনবার্গ বলল, কি? মেয়েটি উচ্চ হেসে বলল, সে বলবো না। তারপর সমস্ত পথ রোজেনবার্গ আমার সঙ্গে ভেরনলের গুণ ও ক্রিয়া সম্বন্ধে আলোচনা করতে করতে এলো। সে 3 থেকে 4 ট্যাবলেট খায়। কটা ট্যাবলেট খেলে মৃত্যু হওয়ার সম্ভাবনা, ডাবোসে কে কবে ভুলে বেশি ভেরনল খেয়ে মরেছে ইত্যাদি বকেই গেল। হোটেলে ঢুকে রোজেনবার্গকে একটু আড়ালে ডেকে বললুম, মেয়েটি কে? সে অবাক হয়ে বললে, কে? আমি কি ওকে জানি? ওকে আমি চিনি না। বিস্মিত হয়ে বললুম, তাহলে তুমি ওকে জানো না? তোমার সঙ্গে এত টাকা রয়েছে, ব্যাগটা না হয়? দেখলুম আমাদের ট্যাক্সির পেছনে আর একটা মোটর কার আসছিল। রোজেনবার্গের বিস্তীর্ণ পাণ্ডুর মুখে অদ্ভুত হাসি খেলে গেল। মেয়েটিকে নিয়ে রোজেনবার্গ তার ঘরে গেল। আমি আমার ঘরে গিয়ে কোঁচে ক্লান্ত হয়ে বসে পড়লুম। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, বাতাস বইছে খ্যাপা কুকুরের অবিশ্রান্ত আর্তনাদের মতো। সমস্ত হোটেল নির্ঝুম, নিদ্রিত। এই রাত্রে ঘুমোবার আশা নেই। ফায়ার প্লেসের ওপর অষ্টাদশ শতাব্দীর পুরাতন ঘড়িটা শূন্যভাবে চেয়ে রইল। মোপাসার একটি গল্পের বই নিয়ে পড়তে বসলুম। কখন ঘুমিয়ে পড়েছিলুম জানি না, জানলার শার্টশিট ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। ঝড় উঠেছে, তার সঙ্গে মৃদু তুষারপাত। বাইরে উন্মত্তা প্রকৃতি, গর্জমান অন্ধকারে বিদ্যুতের ঝিকিমিকি, কিন্তু হোটেল অস্বাভাবিক নিস্তব্ধ। চমকে উঠলুম। রোজেনবার্গের ঘরে কি হয়েছে কে জানে। মেয়েটি নিশ্চয়ই কাজ শেষ করে চলে গেছে। পাশে স্নানের ঘরে জলের কল ভরে যাওয়ার মতন শব্দ বন্ধ হয়নি। জলের ফোঁটা টপ টপ করে পড়েই চলেছে। মনে হলো কে যেন আমায় ডাকছে। ডক্টর, ডক্টর। কাঠের দরজার ভেতর দিয়ে অন্ধকার করিডর পার হয়ে সে আহ্বান আসছে। ধীরে উঠে ঘরের দরজা খুললুম। অন্ধকার করিডর, রোজেনবার্গের ঘরের দরজা ফাঁক করা। সেই ফাঁক দিয়ে আলোর রেখা পথের তমিশ্রপুঞ্জে এসে পড়েছে। আলোর রেখা দেখে মনে সাহস হলো। চকিত পদে করিডর পার হয়ে রোজেনবার্গের ঘরে প্রবেশ করলুম। স্তব্ধ ঘর। রোজেনবার্গ বিছানাতে চাদরের ওপর স্থির হয়ে শুয়ে আছে। স্যুট ছেড়ে রাতের পোশাকও পরেনি। অতি স্থির হয়ে শুয়ে, চোখে অচঞ্চল দৃষ্টি। পাশে ছোট টেবিলে ভেরনলের শূন্য শিশি, 2টি খালি বোতল ও খালি গ্লাস। মেয়েটি কোথাও নেই। ডাকলুম, রোজেনবার্গ, রিচার্ড, এই রিচার্ড। কোনো সাড়া নেই। কোথায় একটা খটখট শব্দ হলো। কপালে হাত দিয়ে দেখলুম তুষার শীতল। হাত ধরে নাড়ি দেখলুম কোনো স্পন্দন নেই। জামা খুলে বুকের ওপর কান চেপে শুনতে চেষ্টা করলুম বুকের ধুকধুকানি একটু আছে কিনা। চিরদিনের মতো হৃৎপিণ্ডের স্পন্দন থেমে গেছে। বাহিরে ঝোড়ো বাতাস গর্জন করছে। বুঝলুম আমার আর কিছু করবার নেই। ধীর চোখ দুটি বন্ধ করে গায়ের ওপর একটি চাদর ঢাকা দিয়ে দিলুম। নিজের ঘরে পরিশ্রান্ত হয়ে সোফায় বসতে শীতের রাত্রে গায়ে ঘাম দিল। আবার মনে হলো কে আমাকে ডাকছে। ডক্টর, ডক্টর, ডক্টর।
অন্ধকার করিডোর পার হয়ে কাঠের দরজার ভেতর দিয়ে সে ডাক আমার সমস্ত ঘরে ধোঁয়ার মতো ভরে তুলেছে। একটা সিগারেট ধরালুম, একটা জানালা খুলে দিলুম যদি বাহিরের ঝোড়ো বাতাসের গর্জনে ঘরের এই ডাক ডুবে যায়। আহ্বান অতি মৃদু ছিল, তীব্র উচ্চ হয়ে উঠল। শুধু আমার নাম ডাকা নয়, খটখট শব্দ, সিঁড়ির কাঠের ধাপের উপর ক্রাঁচের খটখট শব্দে সুপ্ত হোটেলের স্তব্ধতা কেঁপে উঠছে। ক্রাঁচের শব্দ সিঁড়ি দিয়ে উঠে ঘরের সারি পার হয়ে অন্ধকার করিডোর অতিক্রম করে আমার ঘরের সম্মুখে এসে থামল। ঘরের দরজার উপরে 3টি টোকা পড়ল। ডক্টর, তখন আতঙ্কে মূর্ছা যাওয়া উচিত ছিল, কিন্তু আমি আতঙ্ক রস অনুভব করতে চেষ্টা করছিলাম। রিচার্ড রোজেনবার্গের প্রেতাত্মা দেখতে আমি প্রস্তুত। বললুম, আসুন, দরজা খোলা আছে। ধীরে দরজা খুলে গেল। অন্ধকার পটভূমিতে ছবির মতো রিচার্ড রোজেনবার্গের মূর্তি ফুটে উঠল। মোটা কালো ওভারকোট পরা, মাথায় ধূসর টুপি, 2 বগলে ক্রাঁচ, মুখের ওপর ঘরের আলো পড়ে কাঁচের মতো চকচক করছে। চোখে ক্ষুদিত তীব্র দৃষ্টি নেই, বড় শ্রান্ত ঝিমনো ভাব, যেন বেতার যন্ত্র হতে কথাগুলি কানে এলো। ডক্টর, আমি বাইরে যাচ্ছি, উইলের কথা বলতে এলো। উইলটা আছে আমাদের স্যানিটোরিয়াম, ফ্রাউ মায়ারের ঘরের টেবিলের 3য় ডয়ারে। আচ্ছা, মাসি, অনেক দূর যেতে হবে। মূর্তি মিলিয়ে গেল। অন্ধকারে বিমহুড়ো চোখে চেয়ে রইল। খটখট শব্দ দূর হতে দূরে চলে যাচ্ছে। এতক্ষণে গা শিরশির করে উঠল, হাত পা হয়ে এলো ঠান্ডা। নিজের বুকের ধুকধুকানি শুনতে পাচ্ছি। 2 ঘরের পরে রোজেনবার্গের মৃতদেহ। সহসা করিডোরে কে আলো জ্বাললে, চোখ ঝলসে উঠল। সিঁড়িতে যুবক দলের হাস্য, যুবতী দলের চঞ্চল পদধ্বনি। একদল চৈনিক ছাত্রছাত্রী হাস্য গল্পে সিঁড়ি মুখর করে তুলেছে। রাত 2টোর আগে তারা সাধারণত ফেরে না। ছাত্রের দল যে যার ঘরের দরজা বন্ধ করে দিল। আমিও আমার ঘরের দরজায় চাবি দিলুম। হোটেল আবার সুপ্ত, স্তব্ধ। ঝড় থেমেছে। নিঃশব্দে শুভ্র তুষারপাত হচ্ছে, যেন কে দোলনা চাপা ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। খোলা জানলার কাছে একটা সিগারেট ধরিয়ে বসলুম আলোর আশায়। ডাক্তার সরকার চুপ করলেন। আমি নিঃশব্দে চুরুট টানতে লাগলুম। বাইরে ঝড় বৃষ্টি থেমেছে। মৃদু জ্যোৎস্নায় আকাশ থমথম করছে। ধীরে উঠে দাঁড়ালুম। ডাক্তার সরকার বলে উঠলেন, মিস্টার ঘোষ, আজ রাত্রেও আমার ঘুম হবে না। এখন রাত্রে ভেরনল না খেলে আমার ঘুম হয় না। কথাগুলি শুনে কোনো অজানা ভয়ে চমকে উঠলুম যেন। এ যেন ডাক্তার সরকারের কণ্ঠস্বর নয়। দেখুন তো, ওইখানে একটা শিশি আছে। হ্যাঁ, ওই হলদে শিশিটা। আমি আর উঠতে পারছি না, পায়ে কেমন ব্যথা হয়েছে। কয়েকটা ট্যাবলেট শিশি থেকে এই গেলাসে রাখুন। ভীত স্বরে জিজ্ঞাসা করলুম, কটা? কটা? না, এই 5-6টা। ওতে কিছু হবে না আমার। ওর কমে ঘুম হয় না। আপনি হয়তো 6টা খেলে। মন্ত্রচালিতের মতো 6টা ট্যাবলেট গ্লাসে ফেলে তার সঙ্গে একটু মদ মিশিয়ে ডাক্তার সরকারকে দিলুম। তিনি এক চুমুকে সবটা খেয়ে বললেন, একটু বসুন। তারপর চোখ বুজে সেত্তিতে হেলান দিয়ে শুয়ে পড়লেন। আমি চুপ করে বসে রইলুম। পা যেন নাড়তে পারছি না। ঘরের স্তব্ধতা পাথরের মতো ভারী। জানলার কাঁচ ঝকমক করছে অবগণ্ঠিত নারীর ভীতি ব্যাকুল দৃষ্টির মতো। কতক্ষণ বসেছিলাম জানি না।
কালের স্রোত যে বয়ে চলেছে সে অনুভূতি হারিয়ে ফেলেছিলাম। মনে হলো খটখট শব্দ আসছে, কাঠের মেঝের উপর ক্রাচের খটখট শব্দ। সে শব্দ সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরের পাশ দিয়ে বারান্দা পার হয়ে ঘরের সামনে এসে থামল। দরজার উপরে 3টি টোকা। ভয়ে শিউরে উঠলুম, চেঁচিয়ে উঠলুম, ডাক্তার সরকার। কোনো সাড়া নেই। প্রাণপণে চেঁচালুম, ডাক্তার সরকার, ডাক্তার। নিঃসার স্পন্দহীন দেহ। ডাক্তার সরকারের হাত ধরে ঝাঁকুনি দিলুম। বরফের মতো কনকনে হাত, নাড়ি খুঁজে পাওয়া গেল না। নাকের কাছে হাত রাখলুম, বুকের ওপরে কান দিয়ে শুনতে চেষ্টা করলুম। নিশ্চল হৃৎপিণ্ড, দেহে রক্ত চলাচল নেই। ডাক্তার সরকার মৃত। হয়তো ভেরনলের মাত্রা অধিক দিয়েছি। বিবর্ণ মুখ সাদা মুখোশের মতো হয়ে গিয়েছে। আতঙ্কে বিহ্বল দৃষ্টিতে দরজার দিকে তাকালুম। দরজার ওধারে রিচার্ড রোজেনবার্গের প্রেতাত্মা, আর এধারে ডাক্তার সরকারের মৃতদেহ। কালো চশমার কাঁচের পেছনে চোখ দুটো নড়ে উঠল। শিউরে উঠলুম। ডাক্তার সরকার বলে উঠলেন, কি মিস্টার ঘোষ, আবার দাঁতের ব্যথা হচ্ছে নাকি? না। তবে ভয় পেয়েছেন না? আমি মরিনি, অত সহজে মৃত্যু হয় না। আমার মনে হচ্ছিল। সেই রাত্রে প্যারিসের হোটেলে কি রকম আতঙ্ক অনুভব করেছিলাম তার কিছু আভাস পেলেন বোধ হয়। আপনি চমৎকার অভিনেতা দেখছি। ওহ, অভিনয় করতে পারি বলে এতদিন বেঁচে আছি। আজ রাত্রে আর রোজেনবার্গ এলো না। আপনি নিশ্চিন্তে শুতে যান, একটু খেয়ে যান, ভালো ঘুম হবে। শুনুন, গল্পের শেষটুকু আপনাকে বলা হয়নি। সকালে কিন্তু রোজেনবার্গের মৃতদেহ হোটেলের ঘরে পাওয়া গেল না। 2 দিন পরে সেন নদীর জলে মৃতদেহ পাওয়া গেল। লোকে বলে গুন্ডারা রাতারাতি মৃতদেহ সরিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার থিওরি হচ্ছে মাদলেন ওকে মারেনি। আপনার কি মনে হয়? আমি কোনো উত্তর না দিয়ে চলে এলুম। ঘরে এসে খোলা জানলার পাশে বসলুম। হ্রদের জলে জ্যোৎস্নার ঝিকিমিকি। ভাবতে লাগলুম, ডাক্তার সরকার কি উন্মাদ, না বানিয়ে গল্প বলতে ওস্তাদ? বরাহনগর জায়গাটার নাম সকলেই জানে। কলকাতার উত্তরে মাইল 2 গেলেই বরাহনগর। আজকাল শ্যামবাজার থেকে মোটর বাসে যাওয়া যায়। আগে যেতে হতো হেঁটে কিংবা শেয়ারের গাড়িতে। শেয়ারের গাড়ি ছাড়তো কোম্পানির বাগানের মোড় থেকে। একজনের 4 আনা ভাড়া। কলকাতায় যাতায়াত করতে গেলে এছাড়া আর কোনো উপায় ছিল না। বরাহনগরের বড় রাস্তার দুধারে তখন কল কারখানা, মুটে মজুর, দোকান বাজার, পাট আর ভুসিমালের আড়ত, এইসবের ভিড় ছিল বেশি। এদের ধারে ধারে শ্রমিকদের বস্তিগুলো দেখা যেত। দিনের বেলায় পথে শোরগোল, হইচই, গরুর গাড়ির দল, জনমজুরের হল্লা, মালগাড়ির আমদানি রপ্তানি, এমনকি মারামারি পর্যন্ত লেগে থাকত। কিন্তু সন্ধে হলেই তাদের আর চিহ্ন পাওয়া যেত না। পথ হয়ে যেত নির্জন মরুভূমি। রাতের বেলা সে পথে হেঁটে যাওয়ায় নিরাপদ ছিল না। মাঝে মাঝে একটা আধটা কুকুর কেবল ডাকতে ডাকতে চলে যেত। অনেক অসতর্ক পথিক নাকি অনেক দিন রাতে এই পথে গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে। ভদ্রলোক কয়েকজন যে পাড়ায় থাকতেন সে পাড়াটা গঙ্গার কাছাকাছি। তারা স্টিমারে কলকাতায় আনাগোনা করতেন। সকালের দিকে বেরোতেন, আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে। তার একটা কারণ ছিল বটে। সে পথটা দিয়ে তারা পাড়ার ভেতরে ঢুকতেন। সেই পথের দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড পুরনো বাড়ি অনেক দিন থেকে পড়েছিল, এবং সেই বাড়ির ধার দিয়ে সন্ধ্যার পর হেঁটে যাওয়া তারা উচিত মনে করতেন না। বাড়িটা এখানকার পূর্বকালের জমিদার বংশের। এখন সে জমিদারও নেই, তাদের আগেকার ঐশ্বর্যও নেই। কেউ মরে গেছে, কেউ গেছে ছেড়ে। এই অট্টালিকা এখনও তার ভগ্ন দেহ নিয়ে অতীতকালের স্থবির প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে।
বাড়িটা জনহীন, নানা আগাছায় পরিপূর্ণ বাদুর আর চামচিকের বাসা, শিয়াল আর সাপের অবাধ লীলাভূমি। শুধু তাই নয়, লোকের বিশ্বাস এ বাড়িতে নাকি কোনো কোনো গভীর রাত্রে মানুষের কান্না শোনা যায়। আগেকার সেই জমিদারের 2টি মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। অর্থাৎ এই বাড়ির অন্দরমহলে ভূত আছে। ভূতের কথা শুনলে আর রক্ষে নেই। ভগবানের চেয়ে ভূতকে ও পাড়ার লোক বেশি মনে করে, ভয় পায়। সুতরাং অন্ধকার হলে ও পথ দিয়ে আর কেউ হাঁটে না। কিন্তু চাটুজ্জেদের জামাই এসব আজগুবি কথা হেসেই উড়িয়ে দিলেন। তিনি নতুন ডাক্তারি পাশ করেছেন, কুস্তি করা দেহ, বিশাল তার বুকের ছাতি। শিলং পাহাড় থেকে সেদিন একটা প্রকাণ্ড বাঘ শিকার করে এনেছেন। তার ভয়ানক সাহস। ভূত টুত তিনি গ্রাহ্য করেন না। বড়দিন উপলক্ষে তিনি শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন। এই পাড়ার সকলের সঙ্গেই তার পরিচয় হয়েছে। সবাই তাকে ডাক্তার বলে ডাকে। ছেলে ছোকরাদের দলে তার নামটা খুব। একদিন ভূতের বাড়ির আলোচনায় তিনি উৎসাহ ভরে বললেন, যদি একটা রাত আমিও বাড়িতে কাটিয়ে আসতে পারি, তাহলে তোমরা আমাকে কি খাওয়াবে? ছেলেরা অবাক হয়ে বললেন, একটা রাত? আপনি বলেন কি ডাক্তারবাবু? 2 ঘন্টার বেশি যদি আপনি ওই বাড়িতে থাকতে পারেন তবে কি বলিসি। ডাক্তার প্রথমটা হেসেই অস্থির, তারপর বললেন, কত বাজি ধরবে বলো? ছেলেরা বললে, বাজি? আপনি যা চাইবেন ফিরে এলে পাবেন। আচ্ছা, সেই ভালো। কথাটা ছড়িয়ে পড়তে দেরি হলো না। পাড়ার বিজ্ঞ লোকেরা এসে বাধা দিয়ে বললেন, অল্প বয়সে আমরাও জল চিবিয়ে খেয়েছি, কিন্তু ভূতকে মেনেছি চিরকাল। তুমি ও বাড়িতে যেও না বাবা, একটা ভালো মন্দ ঘটলে তখন। ডাক্তার হেসে বললেন, আমাদের জাতের অবনতির একটা কারণ আমাদের ভূতের ভয়। শ্বশুরবাড়ির সকলে কান্নাকাটি করে অস্থির। এমন সর্বনেশে ডাকাত জামাই তাদের না হলেই ভালো ছিল। ডাক্তার বললেন, আমাকে যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। শাশুড়ি বললেন, বাঁচলে তো সম্পর্ক সম্পর্ক যাক বাবা, তুমি প্রাণে বেঁচে থাকো। ডাক্তার কোনো কথা শুনলেন না। তার বন্দুক আছে, কুকুর আছে, দেহে অপরিসীম শক্তি আছে। তার ভয় কি? সকলের বাধা নিষেধ অগ্রাহ্য করে তিনি প্রস্তুত হতে লাগলেন। সেদিন ছিল অমাবস্যা। ডাক্তার কোট প্যান্ট পরে বন্দুক হাতে নিয়ে টর্চটা পরীক্ষা করে হেসে বললেন, রেডি? রাত তখন 10টা বাজে। পাড়ার ছেলেরা দল বেঁধে লাঠি সোটা হাতে নিয়ে শোরগোল করে একবার সেই প্রকাণ্ড বাড়িটার ভেতরে তন্ন তন্ন করে দেখে এলো। শীতের দিন, সুতরাং বিছানা এবং আনুষাঙ্গিক জিনিসপত্র দিয়ে আসা হলো। বড় একটা ঘড়ি রইল টেবিলের ওপরে, একটা জলের কুঁজো আর কাচের গ্লাস, একটা লাঠি, এবং বলা বাহুল্য কার্বাইডের একটা উজ্জ্বল আলো। টমি চির বিশ্বস্ত। টমি ছিল সঙ্গে সঙ্গে। কুকুরটা প্রকাণ্ড বাঘ শিকার করতে সাহায্য করে। 10টার পরে একসঙ্গে সবাই বিদায় নিল। তারা তখন এই বাড়ির ভয়ানক অন্ধকার গহ্বর থেকে পালাতে পারলে বাঁচে। কেউ আর কোনো দিকে তাকাতে সাহস করলে না, পাছে কিছু বিভীষিকায় তাদের চোখে পড়ে যায়। ডাক্তার যে একা এই জনহীন অন্ধকার প্রাসাদের মধ্যে নির্বাসিত হয়ে রইলেন এবং তার ভাগ্যে যে কিছু একটা ঘটবেই, এই কথা ভাবতে ভাবতে সবাই যে যার বাড়িতে গিয়ে পৌঁছল। ঘরের দরজা জানলা ডাক্তার একে একে সব বন্ধ করে দিলেন। কোথাও আর এতটুকু ফাঁক নেই। বাইরে বাতাস জোরে বইলেও আর কোথাও শব্দ হবে না। চারিদিক নিঃশব্দ, নিস্তব্ধ। এই বিশাল অট্টালিকার বাইরে যে রাস্তাঘাট আছে, লোকালয় ও মানুষ আছে, কর্ম কোলাহলময় জগৎ আছে, তা কিছুই বোঝবার উপায় নেই। এখানে শত শত মানুষের মৃত্যু ঘটলে কেউ কোনোদিনও জানতেও পারবে না। অমাবস্যার অন্ধকার যেন এই প্রেতপুরীকে উৎসর্গ করেছে। ঘড়িটায় টিকটিক শব্দ হচ্ছে। 11টা বাজল। নিজের নিঃশ্বাসটা যে ইতিমধ্যে কখন ভারী হয়ে উঠেছে ডাক্তার বুঝতে পারেননি। 5 জনে আগে থেকে ভয় দেখিয়ে দিয়েছে, তাই এত দুর্বল লাগছে মনে হয়। মনে হলো ঘড়িটায় যেন আরও একটু আস্তে শব্দ হলে ভালো হয়। ওটা ভয়ানক জীবন্ত, অবাধ্য। বিছানার ওপরে বসে ডাক্তার একবার এদিক ওদিক তাকালেন।
দেওয়ালগুলো জীর্ণ, তার গায়ে নানা রকম আঁজি বুজি কাটা, অনেকটা যেন মানুষের কঙ্কালের মতো। এমন সময় খুটখুট করে একটা শব্দ হলো। ডাক্তার চমকে ফিরে তাকালেন। না, কেউ তো নেই। বাতাসের শব্দ? না, বাতাসের শব্দ নয়, বোধহয় কোনো পোকামাকড়ের আওয়াজ। কিন্তু কোন দিকে? জানলায় না দরজায়? আবার হলো খটখট শব্দ। কে ধাক্কা দিল দরজায়? টমি মুখ তুলে তাকালে একবার সে একটু গুঁগো করে উঠল, সে যেন বাঘের সন্ধান পেয়েছে। না, কেউ নয়, বাতাস। পুরনো দরজা, বাতাসে একটু নড়ে বইকি। টমি তার প্রভুর কোলের কাছে আবার মুখ নিচু করে পড়ে রইল। ডাক্তার হাত বুলিয়ে দেখলেন তার বন্দুকটা ঠিক আছে কিনা। নিজের হাতটা যেন সহজে আর নাড়তে চাইছে না। কেমন যেন মনে হতে লাগলো নিজের ওপর কর্তৃত্ব তিনি হারিয়ে ফেলছেন। তবু অনেক চেষ্টায় তিনি গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়লেন। চোখ বন্ধ করবার চেষ্টা করলেও কিন্তু পলক পড়ছে না। চোখের তারা যেন স্থির হয়ে গেছে, পাথরের মতো প্রাণহীন। ঘড়িটা টিকটিক করছে, ওটা যেন জীবন্ত মানুষের মাথা, যেন ওর চোখ কান নাক আছে, ডাক্তারের দিকে চেয়ে হাসছে, প্রেতের মতো হাসি। হঠাৎ তার দৃষ্টি পড়ল দেওয়ালের গায়ে। ও কি? দেওয়ালের সেই আঁজি বুজি সেই মানুষের কঙ্কালটা নড়ছে কেন? ডাক্তারের বুকের ভেতরকার রক্ত জমাট বেঁধে গেল। কঙ্কালের গায়ে মাংস লাগছে একটু একটু করে। হাত, পা, বুক, মাথা, মুখ। উজ্জ্বল আলোয় সেই কঙ্কাল বিরাট দানবের চেহারা নিয়ে দেওয়ালে উঠে দাঁড়ালো। এবার হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। হাত বাড়িয়ে ডাক্তার বন্দুকটা ধরবার চেষ্টা করলেও কিন্তু হাত উঠল না। কই কই বন্দুকটা তো তার কাছে নেই। কে নিলে? ডাক্তারের গলাটাকে টিপে ধরেছে। স্বর নেই, চিৎকার নেই, নিঃশ্বাস নেই। তিনি নড়বার চেষ্টা করলেন কিন্তু সম্ভব হলো না। খাটের সঙ্গে তাকে বেঁধে দিয়েছে। ডাক্তার জ্ঞান হারাননি, খুব সাহসী লোক তিনি। চেয়ে দেখলেন আশ্চর্য, জলের কুঁজোটা ঘরের মেঝের উপরে পায়চারি করে বেড়াচ্ছে। কাচের গ্লাসটা দুটো ডানা মেলে প্রজাপতির মতো উঠছে। হ্যাঁ, এইবার ডাক্তার একটু ভয় পেয়েছেন। ভয়ে তার রোমকূপগুলো আর্তনাদ করে উঠল। আবার খট 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 করে 3টে শব্দ হলো। কিসের শব্দ হলো তা বোঝা গেল না। কই টমি তো আর গোঁ গোঁ করে উঠল না। টমি? ডাক্তার প্রাণপণে টমির গায়ে একটা চিমটি কাটলেন, এত জোরে যে টমির গায়ের মাংস খানিকটা তার আঙুলে ছিঁড়ে উঠে এলো। এই টমি! কিন্তু কই টমি তো জাগলো না। তবে তবে বেঁচে আছে তো? টমি বেঁচে নেই, তার নিঃশ্বাস পড়ছে না, তার সর্বশরীরে এক বিন্দু প্রাণ নেই। মরে সে কাঠের মতো পড়ে রয়েছে। এ পাশে বন্দুক নেই, ও পাশে টমি নেই। ঘড়িটায় আর টিকটিক শব্দ হচ্ছে না, সেটা থেমে গেছে। কে দিল থামিয়ে? টেবিলটা এবার নড়ে উঠল, পায়া চারটে ছড়িয়ে নাচতে লাগলো। টমি বেঁচে নেই। বাঁ হাতের কাছে তার মৃতদেহ অসার, অচেতন। জলের কুঁজোটা ঘুরছে, কাচের গ্লাসটা উড়ছে, টেবিলটা নাচছে, আর আর সেই দানবটা আসছে তার দিকে ধেয়ে। হঠাৎ সশব্দে দরজা জানলাগুলো খুলে গেল। ডাক্তার শিউরে উঠলেন। কারা ঢুকছে ঘরে? বড় বড় মাথা, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, পুঞ্জ পুঞ্জ অন্ধকারের মতো। মানুষ নয়, দানব নয়, এরা যেন আরো বিচিত্র। গভীর রাত্রির অন্ধকারে এরা এসেছে কঙ্কালটার সঙ্গে ষড়যন্ত্র করতে। আলো কই? আলোটা কই? কার্বাইডের আলোটা যেন পাগলের মতো ঘরের চারিদিকে ছুটছে। সে তাকে তাড়া করেছে কিন্তু পালাতে পারছে না, যন্ত্রণায় ছটফট করছে। যারা ঘরে ঢুকেছে তারা নিঃশ্বাস ফেলছে, দ্রুত নিঃশ্বাস, ঝড়ের মতো তার শব্দ। ডাক্তারের সর্বাঙ্গ হিম হয়ে এলো।
তিনি কেঁদে উঠবার চেষ্টা করলেও পারলেন না। গলা তার বন্ধ, হাত পা বন্ধি, চোখ দুটো অচেতন। দেখতে দেখতে সেই দানবের হাতখানা তার মাথার দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে মাথাটা ছুঁয়ে সুরসুরি দিতে লাগলো। মাথার সব চুলগুলো দাঁড়িয়ে উঠেছে এই সুরসুরিতে। ডাক্তার আবার চিৎকার করবার চেষ্টা করলেন, কিন্তু সেই হিংস্র প্রেতের দল তার বুকের উপর চেপে বসেছে। তাকে নিয়ে শূন্যে উঠতে লাগলো। ডাক্তারের মাথাটা ঘুরছে। টমি মরে গেছে, কিন্তু হঠাৎ দেখা গেল টমির মুখটাও দানবের মতো বদলে গেছে। টমি নখর বিস্তার করে তার দিকে মুখবেদনায় এগিয়ে আসছে। বিশ্বাসঘাতক, তোমার এই কাজ? টমি দানব হেসে উঠল। ধারালো দাঁত দিয়ে ডাক্তারের পাঁজর কামড়ে ধরল। খাটখানা শূন্যে উঠছে, মহাশূন্যের ঘন অন্ধকার দেশে। আরও আরও উঁচুতে দানবের দেশে তাকে নিয়ে যাবে। ভূত প্রেতের রহস্য রাজ্যে, ঊর্ধ্ব দেশে খাটখানা উড়ে যাচ্ছে দূরে। ওই যা, তাদের হাত থেকে খাট খসে গেল। ডাক্তার বেগে নিচের দিকে পড়ে যাচ্ছেন। হয়তো কোনো মহাসমুদ্রের জলে তিনি আছাড় খেয়ে পড়ে তলিয়ে যাবেন। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু! দরজায় ধাক্কা পড়তেই ডাক্তারের ঘুম ভাঙল। বুকটা ধড়ফড় করছে। চোখ চেয়ে দেখলেন সকালের আলো জানলা দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে এসে পড়েছে। সর্বশরীর তার তখনও কাঁপছে। ডাক্তার চেয়ে দেখলেন সব ঠিক আছে। সেই আলো, ঘড়ি, টেবিল, কুঁজো ও গ্লাস, তার বন্দুক আর টমি। গলার আওয়াজ দিয়ে তিনি বললেন, যাই হে, দাঁড়াও। নমস্কার শ্রোতা বন্ধুরা, রাজদেবী 2.0-তে আজকে আপনারা শুনছিলেন শ্রী মনীন্দ্রলাল বসুর কলমে ভের্নল এবং প্রবোধ কুমার সান্যালের কলমে ডাক্তারের সাহস গল্পের অবলম্বনে ডাক্তার বাবুর বিপদ। গল্পটি সমগ্র পরিচালনায় ছিল দেবীয়ন্ত্রী দাস। গল্পের কথক এবং প্রধান কিছু চরিত্রে রাজপ্রতাপ বসু, সঙ্গে বিভিন্ন চরিত্রে ছিলাম আমি, সন্তু। অন্যান্য চরিত্রে অঙ্কিতা ও পর্ণা। গল্পের শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে কিন্তু একদমই ভুলবেন না। এবং কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পগুলি কেমন লাগছে। এবং আপনাদের পরিচিত মহলে আমাদের গল্পগুলি অবশ্যই শেয়ার করবেন। আজকের জন্য এটুকুই। দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্পের সঙ্গে। ততদিনে সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী প্রোডাকশন এবং রাজদেবী 2.0।